শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া দেশ এবং বিদেশের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আজ বুধবার 19 শ্রাবণ 1429 বঙ্গাব্দ 3 আগস্ট 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। সিলেটের ওসমানীনগরে বাসা থেকে যুক্তরাজ্য প্রবাসী পরিবারকে অচেতন অবস্থায় উদ্ধারের পর দুজনের মৃত্যুর ঘটনা নতুন মোড় দাঁড়িয়েছে এবং পুলিশ বলেছে এই বাসায় সেদিন রাতে চালিত জেনারেটরের ধোঁয়ায় দম বন্ধ হয়ে এই ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি। তবে ফরেনসিক এবং কেমিক্যাল রিপোর্ট আসার পরই চূড়ান্তভাবে ধোঁয়াশা কাটবে। দ্বিতীয়বারের মতো বুধবার 3 আগস্ট ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট জেলা পুলিশ সুপার এবং পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদউদ্দিন। এদিকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন প্রবাসী মা ও ছেলে। বাসায় ফেরার পর পুলিশ তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে এবং তবে মেয়ে সামিরা ইসলামের অবস্থা এখনো আশঙ্কাজনক এবং তিনি এখনো হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। উল্লেখ্য, গত 25 জুলাই ওসমানীনগরের তাজপুর বাজারের মঙ্গলচন্ডী স্কুল রোডের একটি বাসায় একটি কক্ষ থেকে একই পরিবারের 5 যুক্তরাজ্য প্রবাসী সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান এবং মারা যাওয়া দুজন হলেন ইউনিয়নের খাতুপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে এবং যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম এবং তার ছেলে মইকুল ইসলাম। ঘটনার পর সংজ্ঞাহীন অবস্থায় রফিকুল ইসলামের স্ত্রী হুসনে আরা বেগম এবং বড় ছেলে সাদিকুল ইসলাম এবং মেয়ে সামিরা ইসলামকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 10 দিনের মাথায় হুসনে আরা বেগম এবং ছেলে সাদিকুল ইসলাম সুস্থ হয়ে বাসায় ফিরলেও মেয়ে সামিরা বেগম এখনো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ আইসিইউতে ভর্তি রয়েছেন এবং তার লিভার ও কিডনি এখনো পর্যন্ত কাজ করছে না বলে জানিয়েছেন চিকিৎসক। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থী বৃহস্পতিবার সকাল 8টা থেকে সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার না করা হলে বহির্বিভাগ সহ ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আজ বুধবার 3 আগস্ট বেলা 2:30টার দিকে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার শেষে এই ঘোষণা দেন তারা। এর আগে দুপুর 1টার দিকে ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীরা মেডিকেল অবরোধ করে রাখেন। পরে বৃহস্পতিবার সকাল 8টা থেকে সময় বেঁধে দেওয়ার অবরোধ প্রত্যাহার করে নেন তারা। ওসমানী মেডিকেল কলেজের 2 শিক্ষার্থীর উপর হামলা এবং হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসকের শ্লীলতাহানির ঘটনার চেষ্টার প্রতিবাদ এবং দোষারোপীদের গ্রেফতারের দাবিতে সোমবার রাত থেকেই সিওমিকে চলছে আন্দোলন। মঙ্গলবার পুলিশ, হাসপাতাল প্রশাসন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হলেও আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতা হয়নি। মূল অভিযুক্ত কেউ গ্রেফতার না হওয়ায় তারা ওসমানী হাসপাতালে শুধু জরুরি এবং হৃদরোগ বিভাগ ছাড়া বাকি সকল বিভাগের কার্যক্রম বন্ধ রেখেছেন। আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে ওসমানী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে তালা মেরে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকরা। পরে তারা বিক্ষোভ করে দুপুর 1টার দিকে মেডিকেল রোড অবরোধ করেন। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং হাসপাতালের মূল ফটকও তারা বন্ধ করে দিয়েছিলেন। তবে 1 ঘন্টা পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে মূল ফটক খুলে দেন। এ সময় কর্মবিরতি এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। মৌলভীবাজারের কমলগঞ্জের লাঘাটা ছড়া থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার 3 আগস্ট সকাল 11টায় উপজেলার পতনুসার ইউনিয়নের শ্রীরামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মান্নান ওই এলাকার মকবুল মিয়ার ছেলে। জানা যায়, নিহত আব্দুল মান্নান রাতে বাড়ির পাশে লঘাটা ছড়ার মাছ শিকার করতে গিয়েছিলেন। পরে সকালে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে ছড়ায় কাদার মধ্যে তার লাশ খুঁজে পান। ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। নিহত আব্দুল মান্নানের ছেলে বলেছেন, তার বাবা প্রায় সময় রাতে লাঘাটা ছড়ায় বড়শি দিয়ে মাছ ধরতে যেতেন। ধারণা করা হচ্ছে মাছ শিকার করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে তার। সিলেট জেলা পুলিশ সুপার হিসেবে নতুন যোগদান করেছেন মোহাম্মদ আল মামুন। বুধবার 3 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তথ্যটি জানানো হয়। তিনি ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। উল্লেখ্য, সিলেটের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বা ডিআইজি পদে পদোন্নতি পেয়ে অন্যত্র বদলি হয়ে গিয়েছেন। গত 2 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা 1-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তা নিশ্চিত করা হয়েছে। 2019 সালের 24 জুন ফরিদউদ্দিন সিলেট জেলার পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং তিনি পিপিএম একাডেমিক শিক্ষা শেষ করে প্রথমেই আইএফসি ব্যাংকের প্রশাসনের কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন 2004 সালে। সিলেটের কানাইঘাটে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি এবং পণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানো এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অপরাধে নিত্যপণ্যের 2টি দোকান এবং একটি রেস্টুরেন্টে 20,000 টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার 3 আগস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 9 এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সিলেট কার্যালয়ের টিম যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে। র্যাব 9 এর মিডিয়া জানিয়েছেন, কানাইঘাট উপজেলার চাতুল বাজারের আরিফ আখনি হাউস এবং শাহ আলম স্টোর এবং আলিমুদ্দিন স্টোর নামক 3টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, পণ্য নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে আরিফ আখনি হাউস এবং শাহ আলম স্টোরকে 5,000 টাকা করে এবং আলিমুদ্দিন স্টোরকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবার জাতীয়। ঢাকার আশুলিয়ার ময়লার স্তূপ থেকে একটি ছেলে নবজাতক উদ্ধার করেছে স্থানীয়রা। পরে হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে আশুলিয়ার ঘোষবাগ সোনিয়া মার্কেট এলাকার রিপন শিকদারের বাড়ির পিছনের ময়লার স্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়। জানা গেছে, ময়লার স্তূপে শিশুর কান্না শুনতে পেয়ে স্থানীয় কয়েকজন সেখানে গিয়ে জীবিত অবস্থায় একটি নবজাতককে দেখতে পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় নারী এবং শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। নারী এবং শিশু স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার হারুনুর রশিদ জানান, রাতে ওই নবজাতককে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। নবজাতকটি সদ্য ভূমিষ্ঠ বলে ধারণা করা হচ্ছে এবং বর্তমানে সে সুস্থ রয়েছে। আশুলিয়া থানার এসআই ইউনুস আলী জানিয়েছেন, খবর পেয়ে নবজাতকের খোঁজ খবর নেওয়া হয়েছে। এখন সে সুস্থ হয়েছে এবং সমাজ সেবা বিভাগ বিষয়টি দেখবেন বলেও জানিয়েছেন তিনি। রাজধানীতে দ্বিতীয় ডোজ কলেরার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ থেকে। টিকা দেওয়া হবে 10 আগস্ট পর্যন্ত। ঢাকার যাত্রাবাড়ি, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুরের প্রথম ডোজ কলেরার টিকা গ্রহণকারীদের ব্যক্তিদের দ্বিতীয় ডোজ কলেরার টিকা দেওয়া হবে। স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে আইসিসিডিআর সহযোগিতায় প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে টিকাদান কর্মসূচি। গত সোমবার আইসিসিডিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এবং প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যারা গত 26 জুন থেকে 2 জুলাইয়ের মধ্যে প্রথম ডোজ কলেরার টিকা গ্রহণ করেছেন তারা নিজ নিজ টিকা কেন্দ্রে কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজের কলেরার টিকা নিতে পারবেন। তবে 5 আগস্ট এবং 9 আগস্ট টিকাদান বন্ধ থাকবে। লাঞ্ছিত হওয়ার ঘটনার 45 দিন পর কর্মস্থলে ফিরলেন নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস। আজ বুধবার দুপুর 12টার দিকে তিনি কলেজে যান, থাকেন 2:30 পর্যন্ত। তাকে কলেজে ফুলের মালা দিয়ে বরণ করে নেন শিক্ষক শিক্ষার্থীরা। অধ্যক্ষের চেয়ারে বসানো হয় আনুষ্ঠানিকতার মাধ্যমে। কলেজ থেকে বের হয়ে তিনি নিজের বাড়িতে যান। গত 18 জন ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। 35 দিন বন্ধ থাকার পর গত 24 জুলাই খুলেছে কলেজ এবং এরপর আজই তিনি প্রথম কলেজে গিয়েছেন। অধ্যক্ষকে বরণ করে নিতে সকাল থেকেই কলেজে অপেক্ষা করছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের 4 সদস্যের একটি প্রতিনিধি দল। স্থানীয় সংসদ সদস্য বিএম কবিরুল হকের গাড়িতে বেলা 11:47 কলেজে যান তিনি এবং এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র বোস এবং রাজনৈতিক দলের অন্যান্য নেতারা। এতক্ষণ শুনছিলেন সারা দেশের বিভিন্ন খবর। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে চটেছে চীন। প্রতিবাদ জানাতে বেজিং এ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নাসকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের ভাইস ফরেন মিনিস্টার শিয়ে ফেং বলেছেন, পেলোসির এই সফর অসদুদ্দেশ্য প্রণোদিত এবং কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, চীন অলস বসে থাকবে না। গতকাল মঙ্গলবার দিনের শেষে পেলোসি তাইওয়ানে পৌঁছেছিলেন। দেশটির প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। সফরের বিষয়ে পেলোসি বলেন, তাইওয়ানের প্রাণবন্ত গণতন্ত্রের প্রতি আমেরিকার সমর্থনের অবিচল অঙ্গীকারকে তিনি সম্মান জানাতে এসেছেন। এর আগে গত মঙ্গলবার রাতে নির্ধারিত সময়ের কিছুটা আগেই তাইপে পৌঁছান পেলোসি। স্থানীয় সময় 10:44 তার উড়োজাহাজটি তাইপের মাটি স্পর্শ করে। মার্কিন সামরিক বাহিনীর একটি বিমান মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তিনি তাইপে পৌঁছান এবং পেলোসি উঠেছেন গ্র্যান্ড হায়াত নামের একটি হোটেলে। সেনা কমান্ডার সহ পাকিস্তানের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দায় স্বীকার করেছে দেশটির বেলুচিস্তান প্রদেশের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। গত সোমবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে করাচি যাওয়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল। বিধ্বস্ত হেলিকপ্টারের দক্ষিণ পাকিস্তান ভিত্তিক 12 কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সফরাত আলী সহ 6 জন কর্মকর্তা ছিলেন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ এজেন্সি রয়টার্সকে পাঠানো এক লিখিত বিবৃতিতে বিচ্ছিন্নতাবাদী ওই গোষ্ঠী জানিয়েছে, তাদের যোদ্ধারা বিমানধ্বংসী একটি অস্ত্র দিয়ে হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। যদিও দাবির পক্ষে কোনো প্রমাণ রয়টার্সকে সরবরাহ করেনি তারা। পাকিস্তানের সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিআরসি এর দাবি প্রত্যাখ্যান করে এটাকে মিথ্যা প্রচারণা এবং ভুয়া সংবাদ বলে অভিহিত করেছেন। সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিরূপ আবহাওয়ার কারণে গত সোমবার রাতে সামরিক ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এবারে আবহাওয়ার খবর। উত্তর বঙ্গোপসাগরের গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, যার কারণে সাগরে 3 নম্বর সংকেত দেওয়া হয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই মেঘমালার কারণে সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বুধবার 3 আগস্ট এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক।
এই আবহাওয়াবিদ বলেছেন, উত্তর বঙ্গোপসাগরের গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে আমাদের উপকূলীয় জেলাগুলোতে সমুদ্র বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য মাছ ধরার ট্রলার এবং নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। মোহাম্মদ আবুল কালাম মল্লিক আরো বলেছেন, গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে এই সংকেত দেওয়া হয়েছে এবং এই সতর্ক সংকেত আজ সকাল 10টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে সাবধানে থাকতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টার বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবং এই সময়ে রাত এবং দিনের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারা দেশ এবং বিদেশের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে 3 জনের মৃত্যু হয়েছে এবং এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 29,298 জন। একই সময় 375 জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,06,368 জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যগুলো জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 974 জন এবং এই পর্যন্ত সুস্থ হয়েছেন 19,45,088 জন। 24 ঘন্টায় 5,785 নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় 5,742টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 6.53%। মহামারীর শুরু থেকে এই পর্যন্ত দেশে মোট শনাক্তের হার 13.72%। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।